মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর চতুর্থ অধ্যায়ে যে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আছে তার মধ্যে অন্যতম ভারতের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই অধ্যায় থেকে 2 নম্বরের অতি সংক্ষিপ্ত এবং 6 নম্বরের একটা বড় কোশ্চেন আসবে। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব ভারতের বিচার ব্যবস্থা। তোমরা জানো যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। এটা ভারতের বিচার ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। পরীক্ষায় যদি 2 নম্বরের অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আসে যে ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা এটা লিখতে পারবে যে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নিচে রয়েছে, রাজ্যের জন্য রয়েছে হাইকোর্ট। বর্তমানে 24খানা হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের নিচে রয়েছে জেলা জজ কোর্ট এবং অন্যান্য অধস্তন আদালত, এবং সর্বনিম্ন একদম সবার নিচে রয়েছে ন্যায় পঞ্চায়েত। অর্থাৎ ভারতের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে একটা পিরামিডের মতো। পিরামিডের সবার উপর রয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, এবং এইভাবে ভাগ হতে হতে সবার শেষে ন্যায় পঞ্চায়েত। দ্বিতীয় যে বৈশিষ্ট্য ভারতের বিচার ব্যবস্থার, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো বিচার সহজে হয় না, আর যে কোনো বিচারে প্রচুর পয়সা খরচের প্রয়োজন। সুবিচার পেতে গেলে অনেক পয়সা খরচ লাগে, অনেক পয়সা খরচ করতে হয়। অর্থাৎ দ্বিতীয় যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, অনেক সময় লাগে এবং ব্যয়বহুল। এটাও কিন্তু ভারতের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এটা 2 নম্বরে যদি তোমাদের পরীক্ষায় আসে যে ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা এই দুটো লিখবে যে ভারতের বিচার ব্যবস্থা পিরামিডের মতো, সবার উপর রয়েছে সুপ্রিম কোর্ট, তাছাড়া রাজ্যে হাইকোর্ট, এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ন্যায় পঞ্চায়েত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং ব্যয়বহুল। এই দুটো তোমরা পরীক্ষায় লিখবে। পরবর্তী যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 6 নম্বরের জন্য, সেটা হলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী। ভারতীয় বিচার ব্যবস্থায় যে পিরামিডের ন্যায় বিচার ব্যবস্থা বলা হচ্ছে, সেই পিরামিডের শীর্ষে অর্থাৎ সবার উপরে রয়েছে প্রধান ধর্মাধিকরণ বা সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট যখন গঠন হলো, তখন বলা হলো একজন প্রধান বিচারপতি থাকবেন আর 7 জন অন্যান্য বিচারপতি যারা প্রধান বিচারপতিকে সাহায্য করবেন। এই 8 জন বিচারপতি নিয়ে প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল। পরবর্তীকালে সংবিধানেই বলা হয়েছিল যে পার্লামেন্ট আইন করে বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারে। সেই মতো 1986 সালে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করে করা হয়েছিল 26। তার মধ্যে একজন প্রধান বিচারপতি আর 25 জন অন্যান্য বিচারপতি। বর্তমানে এই বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 34। বর্তমানে 34 জন বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। তার মধ্যে একজন হলেন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারপতি। এই 34 জন বিচারপতিকে নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টে যদি প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকে, তখন রাষ্ট্রপতি
হাইকোর্টের কোনো বিচারপতিকে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন। তাহলে এইভাবে আমাদের সুপ্রিম কোর্ট বর্তমানে যে 34 জন বিচারপতি রয়েছেন তারা বিচার কার্য সম্পাদন করছেন। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয়েছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। কার্যাবলী তোমরা 4টে ভাগে ভাগ করে নেবে। সুপ্রিম কোর্টের যে কাজ, সেই কাজ হচ্ছে 4 প্রকারের। এই কার্যাবলীর প্রথমে রয়েছে মূল এলাকা, 2 নম্বর হচ্ছে আপিল এলাকা, 3 নম্বর পরামর্শদান এলাকা, আর 4 নম্বর হচ্ছে নির্দেশ আদেশ লেখ জারির এলাকা। এলাকা মানেই ক্ষমতা, তোমরা মনে রাখবে। মূল এলাকা মানে মূল ক্ষমতা। মূল ক্ষমতাটা কি? সংবিধানের 131 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের মূল এলাকায় কি ক্ষমতা সেটা বলা হয়েছে। যদি আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বাধে, অথবা কেন্দ্র সরকারের সঙ্গে 2 বা ততোধিক রাজ্য সরকারের বিরোধ বাধে, অথবা রাজ্য সরকারগুলি নিজেদের মধ্যে যদি বিরোধ বাধে, সেই বিরোধের মীমাংসা হয় সুপ্রিম কোর্টের মূল এলাকায় 131 নম্বর ধারা অনুযায়ী। এছাড়া বলা হয়েছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির এদের নির্বাচন সংক্রান্ত বিরোধ যদি কখনো বাধে, তার মীমাংসা হয় সুপ্রিম কোর্টের মূল এলাকায়। তাহলে এই দুটো কিন্তু মূল এলাকায় সুপ্রিম কোর্ট তার কার্যাবলী সম্পাদন করে। এবার আসি আপিল এলাকা। ভারতের সুপ্রিম কোর্ট হলো, তোমরা মনে রাখবে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর সবচেয়ে বড় আপিল আদালত। এত বড় আপিল আদালত পৃথিবীর আর কোনো কোর্টে নেই। এই আপিল এলাকাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে: সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, দিওয়ানি আপিল, ফৌজদারি আপিল, আর বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। আপিল সংক্রান্ত যে ক্ষমতা বা এলাকা, পারলে তোমরা ওই 4টে ভাগ শুধুমাত্র লিখে দেবে: সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল এবং বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। যেহেতু 6 নম্বরে পরীক্ষায় আসবে, আর যদি মনে করো যে মানে অ্যাকচুয়ালি 6 নম্বরের কোশ্চেন 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে লিখলে এনাফ। যদি মনে করো যে বাড়তি সময় পাচ্ছ, তাহলে তোমরা 2-1 লাইন করে অতি সংক্ষেপে এই 4টের বিস্তারিত ব্যাখ্যা দেবে। যেমন ধরো সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। সেটা কি না, সংবিধানের 132 নম্বর ধারাতে বলা হচ্ছে যে হাইকোর্টে কোনো মামলা যদি হাইকোর্ট মনে করে যে মামলাটা সাথে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে, তাহলে সেই মামলাটা সুপ্রিম কোর্টে আপিলযোগ্য। এটা সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। দেওয়ানি আপিল কি? ওই দেওয়ানি মামলা চলাকালীন যদি হাইকোর্ট মনে করেন বা প্রমাণপত্র দেয়, শংসাপত্র দেয় যে মামলাটার সাথে মামলাটা সুপ্রিম কোর্টে আপিলযোগ্য, তাহলে সে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ফৌজদারি আপিল কি? ফৌজদারি আপিল 134 নম্বর ধারাতে বলা হয়েছে যে নিম্নতম আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে এমন ব্যক্তিকে হাইকোর্ট যদি মৃত্যুদণ্ড দেয়, অথবা নিম্নতম আদালতে মামলা চলছে, সেই মামলা হাইকোর্ট অধিগ্রহণ করে অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, তখন ওই ব্যক্তি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। তাহলে এটা গেল ফৌজদারি আপিল। আর 4 নম্বর হচ্ছে বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। বিশেষ অনুমতির মাধ্যমে মানে ভারতবর্ষের যে কোনো আদালতের আদেশ, নির্দেশ, দণ্ড বা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় 136 নম্বর ধারা অনুযায়ী। এটাকে বলা হচ্ছে বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। তাহলে এই 4টে ভাগ, আপিল সংক্রান্ত এলাকা 4টে ভাগ। 3 নম্বর সুপ্রিম কোর্টের যে প্রধান ক্ষমতার মধ্যে রয়েছে তার নাম হলো পরামর্শদান এলাকা। প্রথমটা বললাম মূল এলাকা, তারপরে আপিল এলাকা, 3 নম্বর হচ্ছে পরামর্শদান এলাকা। এক্ষেত্রে পরামর্শদাতা সুপ্রিম কোর্ট, আর পরামর্শ গ্রহীতা হচ্ছে ভারতের 1 নম্বর নাগরিক, তিনি হলেন রাষ্ট্রপতি।
তাহলে কিভাবে তিনি পরামর্শ চান বা কোন ক্ষেত্রে পরামর্শ দেন? এই পরামর্শদান ক্ষমতা আলোচনা করা হয়েছে সংবিধানের 143 নম্বর ধারা। রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব ঘটেছে বা উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন 143 নম্বর ধারা অনুযায়ী। আবারও বলছি, আইন বা তথ্য সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব ঘটেছে বা উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে, এইরকম যদি রাষ্ট্রপতি মনে করেন, তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। এছাড়া আমাদের সংবিধান চালু হওয়ার আগে যে সমস্ত সন্ধি, চুক্তি, অঙ্গীকারপত্র যেগুলো স্বাক্ষরিত হয়েছিল এবং সংবিধান চালু হওয়ার পরেও, মানে 1950-এর 26শে জানুয়ারির পরেও যেগুলো চালু আছে, সেই নিয়ে যদি কোনো প্রশ্নের উদ্ভব ঘটে বা উদ্ভব হওয়ার সম্ভাবনা থাকে, তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে 143 নম্বর ধারা অনুযায়ী। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়ে রাষ্ট্রপতিকে সাহায্য করেন। এটা একটা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কাজ। লাস্ট যে কাজের কথা আলোচনা করব সেটা হলো 4 নম্বর যে কাজ, নির্দেশ, আদেশ, লেখ জারির এলাকা। তোমরা জানো যে ভারতের সংবিধান নাগরিকদের জন্য তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারাতে 6টা মৌলিক অধিকার প্রদান করেছে। এই 6টা মৌলিক অধিকার কোনো কারণে কোনো নাগরিক যদি না পায়, তাহলে আদালতের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের এই মৌলিক অধিকার রক্ষা করে এবং মৌলিক অধিকার রক্ষার জন্য আদালত যেটা জারি করে তার নাম হচ্ছে লেখ, আদেশ, নির্দেশ, লেখ। তাহলে এই রকম 5টা লেখ জারি করতে পারে: বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পৃচ্ছা, প্রতিষেধ এবং উদ্দেশন। এই 5টা রাইট জারি করে নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা সুপ্রিম কোর্ট রক্ষা করতে পারে। এইভাবে তোমরা মূল্যায়নে লিখবে যে উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা, অর্থাৎ সংবিধানের অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মৌলিক অধিকারকে তো রক্ষা করছে, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে কাজ করছে, রাষ্ট্রপতির একজন পরামর্শদাতা হিসাবে কাজ করছে। এইভাবে সুপ্রিম কোর্ট তার কার্যাবলী সম্পাদন করছে। সবাইকে ধন্যবাদ।